এখন আমরা অনুশীলনী 7 নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? অনুশীলনী 7 কি বলছে আমাদের, যে 2019 সাল 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত তথ্যাবলীর সাহায্যে সাকিবের হিসাব বইয়ে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো প্রথমে বলা আছে, 1 নম্বর সমন্বয় বলা আছে কি, যে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তাহলে নগদান বই অনুযায়ী নগদান বই অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কত আছে এখানে আমাদের? 90,000 টাকা না? আচ্ছা, এবার আমরা দেখো, আমরা প্রথম লেকচারে এটা বেসিকটা আলোচনা করছিলাম না, যে এই উদ্দেশ্যে থাকলে কি ধরে করব আমরা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন থাকলে আমরা কি ধরে করব? নগদান বই, নগদান বই। এবার খেয়াল করো, আমরা প্রতিষ্ঠানের নামটা কি আমাদের? সাকিব নাকি? এখানে লিখবো সাকিব ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী 31 ডিসেম্বর 2019 সাল। বুঝতে পারছি? এখন আমাদের কিছু এখানে কি হবে? যোগ হবে, এবং কিছু কি হবে? এখানে আমাদের বিয়োগ হবে। তো আসো আমরা আলোচনা শুরু করি। তো এখানে দেখো আমরা কি লিখবো? নগদান বই আর ব্যাংক বই নাকি? ব্যাংক ব্যাংক বই, আর এখানে কি লিখবো? নগদান বই। আচ্ছা, এবার খেয়াল করি সবাই। 2 নম্বর সময়টা কি বলছে আমাদের? চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো 42,000 টাকা, কিন্তু ডিসেম্বরের মধ্যে চেক আদায় না হওয়ায় ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। তার মানে কি, চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম কত টাকা? আমরা 42,000 টাকা। তার নগদান বইতে 42,000 টাকা আমরা কি করছি? প্লাস করছি। কিন্তু ডিসেম্বরের মধ্যে ব্যাংকটা আদায় করে, তো ব্যাংকে নাকি কিছু করে নাই, ক্রেডিট করে নাই। তাহলে এখন না করলে দেখো তো, নগদান বইতে টাকা বেশি আছে, ব্যাংকে কিছু আছে? নগদান বই অনুযায়ী করতেছি আমরা, তো নগদান বাড়ানো আছে, তাহলে আমরা কি করব? বাড়াই দিব। তাহলে আদায়ের জন্য ব্যাংকে ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় আদায় করা আদায় করা হয়নি। সবাই কি বুঝতে পারছে এটা? 42,000। এবার দেখো 3 নম্বর সমানে কি বলছে আমাদের? 3 নম্বর সমানে বলছে যে ব্যাংক বিনিয়োগের সুদ 14,800 টাকা আদায় করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক আদায় করছে কত টাকা আমাদের? ব্যাংক আমাদের আদায় করছে কত? 14,800 টাকা আদায় করছে, নগদান বই জানে না। তাহলে আমরা এই দুইটা বইয়ের ভিতরে গরমিল হইতেছে এটার কারণে। গরমিল হলে ভেরি গুড। তাহলে গরমিল হলে কি ব্যাংক সমানে আসবে। আর যেহেতু নগদান বই বলতেছে কি, যে আমার কাছে টাকাটা ব্যাংকের সাথে কি আছে? কম আছে। যেহেতু নগদান বই ধরে করতেছি আমরা, তাহলে সেহেতু কি করবো? আমরা মাইনাস করে দেখাবো। তো এটা মাইনাস পাশে আসবে। তাহলে কি লিখবো আমরা? ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক হ্যাঁ, ও সরি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, 14,800 টাকা। এত বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখো, যদি আমরা খেয়াল করি 4 নম্বর, 3 নম্বর বুঝতে পারছি নাকি আমরা? এবার 4 নম্বরে আসি। 8,000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে কি হবে? 8,000 টাকা ব্যাংক পরিশোধ করে দিছে আমাদের। তাহলে 8,000 টাকা এখানে কি করছে? মাইনাস করছে। ব্যাংকে কি জানে? তাহলে ব্যাংক যদি না জানে, তাহলে ব্যাংকে টাকা কি আছে? এই মুহূর্তে বেশি আছে। তাহলে আমরা কি করব? বাড়ায় দেখাবো। ব্যাংক কর্তৃক কি লিখবো? কর্তৃক ব্যাংক কর্তৃক প্রদেয়
বিলের অর্থ অর্থ পরিশোধ করা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। কত টাকা? ৮,০০০ টাকা। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এবার দেখো ৫ নম্বরে কি বলছে আমাদের, মোট ৫৮,০০০ টাকা চেক ইস্যু করা হয়েছে কিন্তু তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ৫৮,০০০ টাকা চেক যদি ইস্যু করা হয়, কে ইস্যু করছে? নগদান বই। নগদান বইতে ৫৮,০০০ টাকা কি হয়েছে? ব্যাংক কলাম মাইনাস করা হয়েছে, কিন্তু ব্যাংক যেহেতু পরিশোধ করেন ব্যাংকের টাকা এখন কি আছে? বেশি আছে। এখন এই জন্য কি হয়েছে? গরমিল হয়েছে। গরমিল হওয়ার ফলে এখানে আসবে। এখন চিন্তা করে দেখো আমরা কি ধরে করতেছি, কোন বই ধরে করতেছি? নগদান বই। তো নগদান বই বলতেছে কি ৫৮,০০০ টাকা মাইনাস হয়েছে, আমরা কি করবো? মাইনাস করে দেখাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? মাইনাস পাওনাদারকে পাওনাদারকে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটা কয় নম্বর টপিক আমাদের? ৫, ৫৮,০০০ টাকা। এই বলে সবাই বুঝতে পারছি আমরা? ঠিক আছে, এবার দেখো ৭ নম্বর টপিকটা কি বলছে আমার, সরি ৬ নম্বর টপিকটা কি বলছেন? মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ১৬,০০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে যা নগদানবিতে লেখা হয়নি। তার মানে এই ৬ নম্বর এন্ট্রিতে ১৬,০০০ টাকা কি হয়েছে? মালিক ব্যাংক থেকে উঠানোর ফলে ব্যাংকে টাকা হ্রাস পাইছেন, নগদান বই জানে না। তো না জানার ফলে কি হয়েছে? এখানে আমাদের নগদান বই টাকাটা কি হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখন ভেরি গুড, বোঝার জন্য ধন্যবাদ। তাহলে এখন আমাদের কিভাবে বুঝলাম যে এখানে আমাদের ব্যাংক কি মাইনাস করছে, কিন্তু নগদান বই এখন মাইনাস করে না, এটা নগদান টাকা বেশি আছে। তাহলে আমরা নগদান বই ধরে করছি, তো নগদান বই আমরা কি করবো? প্লাস করে দেখাবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে প্লাস করবো। মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি। ৬ নম্বর টপিক এটা। এই বলে সবাই ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? আচ্ছা, এবার লাস্ট টপিকটা কি বলছে আমাদের? ব্যাংক জমাতিরিক্ত সুদ ৬,০০০ টাকা। তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ ৬,০০০ টাকা এবং ব্যাংক কমিশন বাবদ ধার্যকৃত চার্জ ৮০০ টাকা ব্যাংক বিবৃতিতে লেখা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ৭ নম্বর এন্ট্রিতে ব্যাংক জমাতিরিক্ত সুদ কি করা হয়? কর্তন করা হয়। তাহলে ৬,০০০ টাকা মাইনাস, সাথে আবার ৮০০ টাকা কি হবে? মাইনাস হবে। কিন্তু এখানে কোনো কি জানি নগদান বই? তো নগদান বই তো এই মুহূর্তে কি আছে? টাকাটা বাড়ানো আছে। তাহলে আমরা কি করবো? বাড়ায় দেখাবো। সবাই বুঝছি? এই বুঝছো ভাই, বুঝছো? এই তোমরা বুঝছি? তাহলে এখানে কি লিখবো? ব্যাংক জমাতিরিক্তের সুদ ও ব্যাংক চার্জ কর্তন করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে কত টাকা? ৬,০০০ টাকা প্লাস ৮০০ টাকা। তাহলে এটা আমাদের ৭ নম্বর টপিক। কত? ৬,৮০০ টাকা। এবার যোগ করলে কত আসে বলো তো একটু আমাকে? এইগুলো যোগ করলে ৭২,৮০০। আচ্ছা, এইগুলো এখন টোটাল যোগ করলে কত আসে? আর এখানে যোগ করলে কত আসে? ৭২,৮০০। এবার মাইনাস করলে কত আসে? অঙ্ক মিলছে উত্তর? তাহলে এখন উপরে আমরা কি বই তাহলে শুরু করছিলাম? নগদান বই। তাহলে এখানে কি লিখবো? ব্যাংক বই অনুযায়ী। তাহলে এখানে লিখবো ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। দেখো তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে।